চিত্রাঙ্কন স্পষ্টতর অর্থে রঙচিত্র। অঙ্কন বলতে কোনো সমতল পৃষ্ঠের উপর সাধারণত তুলি বা আঙ্গুলের মাধ্যমে এক বা একাধিক রং বিশেষ পদার্থে মিশ্রিত রঞ্জক পদার্থ লেপন করে কোনো চিত্র অঙ্কন করাকে বোঝায় চিত্রাঙ্কন। প্রক্রিয়ার শেষে যে শিল্পকর্ম সৃষ্টি হয় তাকে চিত্রকর্ম বলে। 9 জুন রবিবার সকাল 10টায় সুরনন্দন ভারতী অনুমোদিত রংবাহার আর্ট স্কুলের বার্ষিক পরীক্ষা কলকাতার গড়িয়া বৃদ্ধি স্কুলে 200 জন ছাত্রছাত্রী বিভিন্ন বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুরনন্দন সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী পরীক্ষার হল পরিদর্শন করেন এবং উপস্থিত অভিভাবকদের সামনে তিনি চিত্রকর্ম, গান, নৃত্য ও নাট্যকারের বিশ্বব্যাপী ইতিহাসের বরণীয় স্মরণীয় ব্যক্তিদের অর্জনের গৌরবময় স্মৃতি নিয়ে আলোকপাত করেন। আরও বক্তব্য রাখেন পরীক্ষক চিত্রশিল্পী শঙ্কর মণ্ডল ও রংবাহার আর্ট স্কুলের অধ্যক্ষ চিত্রশিল্পী বিক্রম সর্দার। বিগত বছরে যারা পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং অধ্যক্ষ এইভাবে আগামী দিন ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। ক্লাসে আজকে বাবুর পরীক্ষা আছে, আমি এখানে আছি, আমি যাইনি তো ক্লাসে আজকে যাবো। বাবু আমি গড়িয়াই আছি। তোমাদেরকে পেতে হবে এই যে টপিক যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবে, ভালো নাম্বার হবে তাকে ওই টপিক দেওয়া হবে। এখানে কি আছে? মধ্যপূর্ণ আছো, আত্ম আছো। আচ্ছা, আত্মতে সৌমি সাহা কেউ আছো কি এখানে? সৌমি সাহা, আচ্ছা এখানে নেই। আচ্ছা, প্রিয়াংশু বন্দ্যোপাধ্যায় কেউ আছো কি? এবছর না, আগের বছর যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে সে তাকে ট্রফি দেওয়া হবে, স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি দেওয়া হবে। আমাদের রংতরঙ্গ আঁকা স্কুল থেকে সে পাবে একটা ট্রফি, ঠিক আছে? যে সব থেকে ভালো কাজ করবে এবছর, যে ভালো কাজ করবে নেক্সট ইয়ার সে পাবে ট্রফি, যার সব থেকে নাম্বার বেশি থাকে। এখানে 20 জনের উপরে হলে দুখানা ট্রফি থাকবে, মানে 20 জন স্টুডেন্ট একটা ইয়ার থাকে সেখানে দুটো ট্রফি পাবে। আর যদি 20 জনের নিচে হয় সেখানে একটা ট্রফি থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আদতে মোটামুটি আছে 21, তাহলে এখানে দুটো ট্রফি পাবে। আগের বছর 21 জন এক্সাম দিয়েছিল আদতে।
তাহলে আদতে যে ফার্স্ট হয়েছে তার নাম হচ্ছে সৌমি সাহা। সৌমি সাহাটাকে হাততালি স্যার আসুন, স্যার 85 পেয়েছে ও আগের বছরে, ওই জন্য ও ফার্স্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা প্রাংশু বন্দ্যোপাধ্যায়, ও আমাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার পাচ্ছে। নেক্সট ইয়ার 26 চলে যাওয়া হচ্ছে ফার্স্ট ইয়ারে। তোমরা ভালো কাজ করো, নেক্সট ইয়ারে যেন তোমাদের ট্রফি তোমরাও পাও। আচ্ছা আরো একজন পাবেন অফ দ্য ইয়ার ট্রফি, তার কাছে চলে যাবে। আচ্ছা ভালো কাজ করো, ভালো কাজ করেছি যার জন্য স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা থার্ড ইয়ারে আগের বছর 2 ট্রফি, আর যদি 20 নিচে থাকে তাহলে একটা করে ট্রফি পাবে সেই ইয়ারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এখানে সেকেন্ড ইয়ার, হ্যাঁ সেকেন্ড ইয়ারের কেউ আছে কি, মানে আগের বছরে সেকেন্ড ইয়ার দিয়েছে, বছর থার্ড ইয়ারে। ঠিক আছে, তাহলে থার্ড ইয়ারে আগের বছর সেকেন্ড ইয়ারে যে ভালো রেজাল্ট করেছো, সবথেকে বেশি নাম্বার যে পেয়েছো, এখানে সেকেন্ড ইয়ার আগের বছর 15 জন এক্সাম দিয়েছো, তার মধ্যে থেকে একজন ট্রফি পাবে। তাহলে 15 জনের মধ্যে থেকে 167 যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে প্রান্তিকা নস্কর, আছো কি এখানে? থার্ড ইয়ারে দুজনে একই নাম্বার পেয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে চলো চলো, ঠিক আছে ঠিক আছে, শুরু করে বসো, ভালো করে কাজ করো। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা আমরা কোনিয়া মানে আপনাদেরই এগোতে হবে। বাচ্চা তো নিজে এগোতে পারে না, তাকে এগিয়ে দিতে হয়। সুতরাং তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে গিয়ে তার প্রতিটি সকাল যাতে ভৈরবী সিদ্ধ সুন্দর হয়, এই প্রচেষ্টা আপনারা রাখবেন। আমি বহুদিন ধরে যুক্ত আসি, মাঝে মাঝে সবসময় পারি না, কিন্তু এটুকু জোর গলায় বলতে পারি যে রংতরঙ্গ আর্ট স্কুল আমার সারা বিশ্বে বহু এরকম স্কুল আমাদের আছে, প্রায় 50,000 পরীক্ষা দেয়, তার মধ্যে এটা একটা আমাদের অনুমোদিত সংস্থা, তো আঁকার সংস্থা। ব্যাপারটা হলো আপনারা প্রত্যেকেই আপনাদের বাচ্চাটাকে বড় করতে চান। তা আমার সামনে যদি আদর্শ না থাকে তাহলে আমি তাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাব? তাহলে আমার সামনে যদি একটা যিনি চুরি করেন তিনি আমার আদর্শ, তাহলে আমিও চোর হব। ডাকাত হলে আমি ডাকাত হব, শিক্ষাবিদ হলে আমি শিক্ষাবিদ হব। আমি যা হব ঠিক আমি এবং আমার প্রজন্মকে তেমনভাবেই তৈরি করব। কেমনভাবে একটা বাচ্চা তৈরি হয়, তার যারা প্রশিক্ষক থাকেন, এমন একটা ছোট্ট ঘটনা, একটা পরম পুরুষ আর কি, তিনি প্রেমময় বলে পরিচিত, তার কাছে স্কুল এবং অভিভাবক দুজনেই অভিযোগ করেছে ছেলেটি পড়াশোনা করে না, স্কুলে যায় না, স্কুলে যাওয়ার নাম করে রোজ সিনেমায় যায়, রোজ। তাকে মেরেছে, কোনো কাজ হয়নি। তো তাকে নিবেদন করার পরে তিনি বললেন ছেলেটিকে পাঠিয়ে দেন, বাবা মা মেরেছে, স্কুলে মার খেয়েছে, রোজ সিনেমায় যায়। তো সেই মানুষটার কাছে নিয়ে এসেছে, তিনি কাছে টেনে জিজ্ঞেস করলেন তুমি নাকি রোজ সিনেমায় যাস? ছেলেটি কাঁপছে, বোধহয় মারবে। তো সেই পরম প্রেমময় যিনি, তিনি বললেন তুই সিনেমায় যাস, আর এটা তো আমাকে দারুণ আনন্দ দিয়েছে। বলছেন যে ছেলেটি ভাবছে তার গালে চড় মারবেন, তিনি বলছেন আমি তুই যে সিনেমায় যাস সেটা শুনে আমার তো দারুণ মনের বোধের দোতনা। সে বললেন যে তুই আমার একটা কাজ করবি? ছেলেটি আগ্রহ নিয়ে বলুন এটা এরা আমাকে যেতে দেয় না, তুই রোজ সিনেমা দেখে আমাকে লিখে দিবি, তাহলে আমি বুঝতে পারবো সিনেমাটা কীরকম, আমিও দেখতে পাবো। ছেলেটি খুব খুশি হয়েছে এবং পরের দিন লিখে বাংলায় তার সেই মানুষটিকে দেয়। কিছুদিন চলার পরে সেই পরম প্রেমময় মানুষ ছেলেটিকে বলবে দেখ সবাই তো বাংলা জানে না, তুই ইংরেজিতে দিবি। ছেলেটি বিপদে পড়ে গেল, স্কুলেই যায় না, তুই কি ইংরেজিতে শিখবে লিখবে? সে ঠিক করলো না, ইংরেজিতে যেতেই হবে। উনি বলেছেন, পরের দিন থেকে স্কুলে যাচ্ছে, শিক্ষকের বাড়ি যাচ্ছে, সবাই অবাক, হঠাৎ চরিত্রগতভাবে বদলে গেল ছেলে, অবাক। সে তারপরে ইংরেজি লিখে ইংরেজিতে দেওয়া শুরু করলো। পরে সে পরবর্তী জীবনে সে কিন্তু কৃতি হয়েছিল, কৃতবিদ্ধ হয়ে উঠেছিল। শ্রদ্ধা তপে যোগ্য যারা দাবি পূরণ পাবেন তারা, এটা আমরা বিশ্বাস করি। সুবর্ণানন্দকে বিশ্বাস করে প্রত্যেকটা শিল্পীকে যদি শ্রদ্ধা তপে যোগ্য করে তুলতে পারি
সে কিন্তু তার পুরস্কার পাবেই। স্বাভাবিক, সহজ অঙ্ক। আপনারা এত কষ্ট করে এই গরমের মধ্যেখানে আছেন, বাচ্চাগুলোকে দেখাচ্ছেন, হাত ধরে নিয়ে যাচ্ছেন, ও বিক্রম শেখাচ্ছে, ও যা আরও শিক্ষক যারা আছেন, এই শেখানোর মধ্য দিয়ে প্রত্যেককে কিন্তু আলোকিত হচ্ছে। এটা অত্যন্ত ভুল ধারণা যে বাবা এখন তো পরীক্ষা, ফাইনাল পরীক্ষা বা স্কুল ফাইনাল, এখন এই বছর আরও পড়াশোনা আঁকতে পারবে না বা গান করতে পারবে না। অত্যন্ত ভুল ধারণা। এটা জেনে রাখুন, যে ছেলে বা মেয়ে যারা গান বাজনা সব প্রতিদিন করে, পরীক্ষার দিনও সকালে করে, সে কোনোদিন অকৃতকার্য হয় না। পৃথিবীর ইতিহাস তা বলে না। বিখ্যাত শিল্পী আপনার এটা বাংলাদেশের চ্যানেলে দেখাবে হয়তো, হ্যাঁ। তা উনি এসছে, আমাদের এখানে এসছে, ছবি দেখছে, বাচ্চারা কেমন কাজ করছে সেগুলো দেখছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাদের স্যার অনেক দূরে থেকে এসছে, অনেক ওই গরমের মধ্যে যে আমার ডাকে যে সাড়া দিয়েছে স্যার, আবার স্যারকে পেয়ে আমরা খুবই মানে ধন্য। স্যার, আমাদের স্কুলটাকে উন্নতি করার জন্য আরও কী কাজ করলে আরও ভালো জায়গায় পৌঁছে, আমরা স্কুলে কোন জায়গাটায় আছি, কীরকমভাবে আরও উন্নতি করতে চাইছি, আমি স্কুলটা আরও ভালো কিছু করতে চাইছি, কী করলে আরও ভালো হয়, বাচ্চাগুলো কীভাবে এক্সাম নিচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ছাড়তে পারে। কলকাতা কেন, সারা ভারতবর্ষ জুড়ে যত তবলা শিল্পী দেখছেন আজকের দিনে, অজয় চক্রবর্তী, অরুণ বাদুড়ি, সব তাঁর হাতে গড়ার ছাত্র। অত্যন্ত ভুল ধারণা। অমিতা দত্ত, বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী, কেউ কেউ হয়তো নাম শুনেছেন। তিনি কলকাতা ইউনিভার্সিটিতে ইংরেজিতে MA-তে 97.5% পেয়ে ফার্স্ট হয়েছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। একমাত্র তিনি যিনি PhD না করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী, বিরজু মহারাজজির ছাত্রী, এখন থাকেন নিউ টাউনে। বিখ্যাত এরকম অজস্র ঘটনা আপনাদের সামনে আমরা দিতে পারি। কলকাতায় বহু আছেন যারা কৃতী হয়েছেন এবং গান বাজনাও করেছেন। একজন আমি গার্জিয়ানকে জিজ্ঞেস করলাম, ও পরীক্ষার আগের দিন সেই বাড়িতে গিয়েছিলাম, ও গান করবে না? না, কালকে ফাইনাল পরীক্ষা, নাই নেব। তাহলে ও আজকে সকালে দাঁত মেজেছে? বলে হ্যাঁ। কতক্ষণ লেগেছে? 5 মিনিট লেগেছে। তো 5 মিনিটটা নষ্ট করলেন কেন? খাওয়ার জন্য একটু আমার সময় লাগবে। সুতরাং প্রত্যেকটা জিনিসের জন্য যেমন সময় নির্দিষ্ট থাকে, তো 5 মিনিট গান করলে কেউ যদি ফেল করে, তার ফেল করাই উচিত, জীবনে সে বাস করবে না, এটা জেনে নিন। সুতরাং কোনো সময়, কোনো দিনের জন্য কোনো অনুশীলন যেন বাদ না যায়। প্রত্যেকটা বিন্দু বিন্দু করে অনুশীলন যুক্ত হয়ে একটা মানুষকে পরিব্যাপ্ত করে তোলে, সে মহান মানুষ হয়। আঁকার জগতে পিকাসো, ভ্যান গগকে কেউ চিনত না, পিকাসোকে কেউ চিনত না। ভ্যান গগের ভাই গিয়ে তারপরে ওর চিত্রশিল্পগুলোকে জগতের সামনে তুলে ধরে। সবাই প্রচুর সংগ্রাম করেছেন, খেতে পাননি, অনাহারে কাটিয়েছেন, তাও বিখ্যাত শিল্পী হিসেবে আজকে বিশ্বে তারা বরেণ্য। তো আপনার বাড়ির যে ছেলে যে আঁকা শিখছে, সে যে আগামী দিনে পিকাসো হবে না কেউ বলতে পারে না। সে আগামী দিনে অবনীন্দ্রনাথ ঠাকুর হবেন না কেউ বলতে পারে না। অবনীন্দ্রনাথ ঠাকুর আপনারা নিশ্চয়ই জানেন, রবীন্দ্রনাথের ভাইপো, বিখ্যাত অঙ্কন শিল্পী। তিনি বসে আছেন বাচ্চা, তো কতগুলো মাছের ওখানে মানে জলটা আছে একটু একটু সবুজ ধরনের আর কি, কিন্তু মাছগুলো লাল ছিল বাচ্চা, তো ঘরে লাল রং আছে। অদ্ভুত একটা নান্দনিক উপস্থাপনা, এটাই চোখ। দেখুন, প্রত্যেকের জীবনে কিন্তু আমরা সমকোণ জানি, অনেক রকমের কোণ আমরা শিখেছি, কিন্তু সমস্যাটা হলো আমাদের দৃষ্টিকোণ যে বদলাতে হবে, দৃষ্টিকোণ তৈরি করতে হবে, এটা কিন্তু কেউ বলে না। আসুন, আপনারা যে প্রতিজ্ঞা নিয়েছেন, যে সংকল্প নিয়ে এগোচ্ছেন, আজকে সে খুব বাচ্চা, কালো বাচ্চা, কিন্তু আগামী দিনের পিকাসো জন্মে আছে কিন্তু আপনার ঘরে। আগামী দিনের অবনীন্দ্রনাথ ঠাকুর আপনার ঘরে ঘরে জন্মগ্রহণ করে আছে। আগামী দিনের ভীমসেন যোশী, ভিজি যোগীরা সব আপনার ঘরে জন্মগ্রহণ করে আছে। আপনাদের ঘরে বিরজু মহারাজ জন্ম নিয়েছেন। ঠিক এমনভাবেই আজকে জগৎটা যদি পরিশীলিত হয়, সুন্দর হয়, তাহলে দেখবেন আমরা সবাই একটা নতুন বাংলা, যে স্বপ্ন আমরা দেখি, নতুন বাংলা হবে। আমার সঙ্গে আমার পাশের বাড়ি কোনো তিক্ততা থাকবে না। শিল্প সংস্কৃতি কারোর মধ্যে কোনো ব্যবধান তৈরি করে না। যে শিল্পী, আমি নিজে ব্যক্তিগতভাবে বহু শিল্পীর সঙ্গে থাকবার সুযোগ আমার হয়েছিল,
আপনারা কেউ কেউ হয়তো আলাউদ্দিন আঙ্গুরবালা দেবী নাম শুনেছেন, কেউ শুনেছেন আঙ্গুরবালা দেবী? আপনি শুনেছেন। আঙ্গুরবালা দেবী হলেন নজরুলের 3 কন্যা ছিলেন, 3 জন শিল্পী নাম করা, আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া, নজরুলের 3 কন্যা আলাউদ্দিন। সেই নজরুল বসে আছেন গ্রামোফোন স্টুডিওতে, তবলা শিখিয়েছেন রাসবিহারী শীল। ইন্দুবালা গাইলেন, তবলাটা মধ্যমে বাঁধা মাপে। নজরুল একটা গান শেখানোর পরে পান খেতেন আর পিক করতেন। তো তিনি বললেন, রাসবিহারী তবলাটা মধ্যমে নেই, হাতুড়ি ঢুকছে, তবলা মধ্যমে যাচ্ছে না। ও কাজীদা তবলাটা মা থেকে পায়ে যাচ্ছে না। নজরুল বললেন, থাক, তবলাটা মায়ের পা ছুঁয়ে আছে। একটা কবির অভিব্যক্তি দেখুন, তবলাটা মধ্যম থেকে পঞ্চমে যাচ্ছে না, বলছেন তবলাটা মায়ের পা ছুঁয়ে আছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সঙ্গীত ভবন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর বেরিয়ে এসেছেন, দীনেন্দ্রনাথ ঠাকুর বেরিয়ে এসেছেন রবীন্দ্রনাথের সঙ্গে একটু মন কষাকষি। রবীন্দ্রনাথের গর্ব ছিল তার গান, গান নিয়ে কেউ বললে তিনি কিন্তু কাউকে ক্ষমা করতেন না, কিছু বলতেন না, চুপটা। আর এই গানে এই সুরটা ঠিক এইখানটায় রাগ অনুযায়ী হয়নি, ভালো হয়নি। রবীন্দ্রনাথ কিচ্ছু বললেন না, চুপ করে থাকেন। আর উনি স্বরলিপি করতে পারতেন না, স্বরলিপি করতেন দীনেন্দ্রনাথ ঠাকুর। উনি গানটা সুরটা ভাঁজতেন, দীনু ঠাকুরকে ডাকতেন, স্বরলিপি বলতেন, গানটা করতেন, উনি সারে গামা বসে স্বরলিপি করতেন। তো দীনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সঙ্গে মন কষাকষি হওয়াতে উনি শান্তিনিকেতন ছেড়ে দিলেন। কী হবে সঙ্গীত ভবনের অধ্যক্ষ? শৈলজা রঞ্জন মজুমদার, সুচিত্রা মিত্রের যিনি, কণিকা বন্দ্যোপাধ্যায়ের যিনি গুরু, শৈলজা রঞ্জন মজুমদার কেমিস্ট্রিতে এমএসসিতে পাস করেছিলেন, ফার্স্ট ক্লাস পাস। রবীন্দ্রনাথ নিয়ে গেছিলেন শৈলজা রঞ্জন মজুমদারকে। রথীন্দ্রনাথের মাধ্যমে বললেন, তুই শৈলজাকে বল সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব নিতে হবে। রবীন্দ্রনাথ শিখিয়েছেন এবং গুরু রেখে শৈলজা রঞ্জন মজুমদারকে শিখিয়েছেন। শৈলজা রঞ্জন মজুমদার রথীন্দ্রনাথকে বললেন, আরে গুরুদেবকে বলুন, আমি তো কেমিস্ট্রির ছাত্র, আমি রসায়ন পড়াই, লোকে বললে আমি কী বলবো, আমি গানে কী বুঝি। বলে আমি জানি না, আপনি সোজা বাবাকে বলুন। সোজা চলে এলেন রবীন্দ্রনাথের কাছে, গুরুদেব আপনি কি বলেছেন যে সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব আমাকে নেবার জন্য? বলছে হ্যাঁ, আর আমি কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রিটা আমি জানি, তো লোকে বললে আমি গানের কী বুঝি, কী বলবো? বলে কেন? তুই বলবি আমি মিউজিক্যাল কেমিস্ট্রি পড়াই, এগুলো প্রতিভা। তুই বলবি আমি মিউজিক্যাল কেমিস্ট্রি পড়াই, সঙ্গীত রসায়ন পড়াই। এই যে প্রতিভার আমরা কিন্তু উত্তরসূরি। প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ আছেন, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই ভীমসেন যোশী আছেন, প্রত্যেকটা বাচ্চার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর আছেন। সেইটাকে জাগানোটাই আপনাদের কাজ এবং শিক্ষকদের কাজ। আশা করি এই স্কুলে যেভাবে আপনারা সাহায্য করছেন, আরও বেশি করে যাতে আরও বেশি ছাত্রছাত্রী আসেন, প্রত্যেকে যা ঠিকমতো করে মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে, অনুশীলনের মধ্য দিয়ে তারা যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে, চিত্রশিল্প জগতের আগ্নেয়গিরি। তবে সে আগুনটা দেখতে পাবে দূর থেকে মানুষ, কাউকে পুড়িয়ে দেবে না, আগুনটা জ্বলবে। ওই জল আগুন আমাদের জীবনে আছে, সেটাকে শুধু দেশটাকে কাটিয়ে ধরতে হবে, সেটাই হলো শিক্ষা। আশা করি আপনারা গরমের মধ্যে আটকে রাখার জন্য আমাকে বেরোলেই পেঁধাবেন না, আমি জানি। যাই হোক, সবাই খুব আনন্দ। এই যে হাস্যতুল্য রজনীগন্ধা হয়ে সবাই আছেন, রাতটা বেশি বেরিয়ে আছেন, খুব ভালো লাগছে। সুতরাং আপনার তাই এই হাস্যতুল্য রজনীগন্ধাটাই কিন্তু আমাদের জীবনটাকে সুন্দর করে। আসুন, আজকের একটা কি জানেন, পূর্ববর্তী অধিকার পর্যায় পরবর্তীর আবির্ভাব। আজ সকালে আপনারা যা করবেন, দুপুর আপনার জীবনে সেইভাবে আসবে, দুপুরকে অধিকার করে বিকেলটা সেভাবে আসবে। আজকে সন্ধ্যে রাতটা যেভাবে আপনি কাটাবেন, ঠিক তার ফল পাবেন আগামীকাল সকালে। আজকের দিনকে অধিকার করে আগামীকালের সকালটা আপনাদের জীবনে সত্য হয়ে আসবে, সুন্দর হয়ে আসবে, নান্দনিক হয়ে আসবে। আসুন আমরা সবাই, আমিও আপনাদের সঙ্গে আছি, সবাই মিলে একসঙ্গে অন্তত এটুকু বলি যে শিল্প সংস্কৃতির জয় হোক। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে আমরা সবাই একসঙ্গে পা মিলিয়ে আমরা আগামীকালের সকালটাকে ভৈরবী সিদ্ধ করে তোলার প্রতিজ্ঞা নেব। নমস্কার। স্টুডেন্ট এখন নেই,
সেভেন্থ ইয়ারের স্টুডেন্ট হলে আমি চেষ্টা করবো আবার আমার বোর্ড থেকে কিছু মানে গোল্ড মেডেল বা সিলভার ব্রোঞ্জ মেডেল নেওয়ার চেষ্টা করব, যুদ্ধ করার জন্য চেষ্টা করব। আর চাইছি আমাদের যেমন প্রতি বছর এক্সাম চলছে, বাচ্চাদেরকে আদ্যমধ্যপূর্ণ প্রত্যেকটা ইয়ারে থেকে ফার্স্ট ইয়ার থেকে আপনার লাস্ট সেভেন্থ ইয়ার অবধি প্রত্যেকটা ইয়ারে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি দেওয়া হচ্ছে। লকডাউনের সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার স্টার্ট করা হয়েছে, এবছর থেকেও অলরেডি ফের স্টার্ট হয়ে গিয়েছে। প্রত্যেকেই দেখবেন যেসব বাচ্চারা নাম্বার আগের বছরে যারা এক্সাম দিয়েছে ভালো মার্কস পেয়েছে, তারা এবছর সেই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি পেয়েছে। ঠিক আছে, তাই আমি চেষ্টা করবো যে ইয়ারে ভালো করে প্র্যাকটিস করুক, ভালো করে কাজ করুক। ড্রয়িংটা খুবই ভালো ব্যাপার, এটার সঙ্গে যে পড়াশোনা যে খুবই ক্ষতি হয় সেরকম কিছু না, ড্রয়িংটার একটা আলাদা টাইম চলে আসে। এখনকার বাচ্চারা সত্যিই ড্রয়িংটা করতে খুবই প্রবলেম হচ্ছে, যে পড়াশোনার প্রচুর চাপ পড়ে গিয়েছে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট প্রচুর চাপ, কিন্তু তার মধ্যেও অনেকেই ড্রয়িংটা করছে, প্র্যাকটিস করছে, অনেকেই আগিয়ে যাচ্ছে, খুব ভালো কাজ করছে সবাই। কিন্তু আমাদের এই পরীক্ষাটা মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথে আমাদের এক্সামিনার এখান থেকে গিয়েই এক্সাম ভাইবা নিতে শুরু করে দেবে। মোটামুটি পরীক্ষা চলছে, কাজও ভালো করছে বাচ্চাগুলো। আপনারা একটু গরমের মধ্যে একটুখানি আমাদের সঙ্গে যদি সহযোগিতা করেন, একটু ওয়েট করুন, এক্ষুনি বাচ্চাগুলোকে ছাড়া হবে একটু করে। ওকে, প্রথমত যারা পরীক্ষা দিতে খুবই ভালো লাগলো, এরকম তো এরকম মহল, এরকম সুন্দর মানে গার্জেনদের সঙ্গে কথা বলার সে অবকাশ আমি কোথাও পাইনি। এতদিন পরীক্ষা নিয়েছিলাম, কোথাও পাইনি, এই প্রথম আমি গার্জেনদের সঙ্গে কথা বলছি। যেহেতু এখানে সাধারণ যারা আছে, যারা এখন পড়াশোনা করছে, আমি বিগত দিনে প্রচুর এনজিও করেছি। সেই এনজিওতে কিছু স্টুডেন্ট আছে যেগুলো আপনাদের নর্মাল ছেলে যারা আছে, তার অনেকে স্পেশাল ছেলে, সেই স্পেশাল ছেলেটাও কিন্তু ছবি আঁকছে, তাদের দিয়েও এক্সিবিশন করা যাবে। আমি চাইছি যে তারাও স্পেশাল ছেলেরা যখন ছবি আঁকে, তারা মন দিয়ে ছবি আঁকে, পারে না আঁকতে পারে না, বসতে পারে না, যারা স্পেশাল আছে তারা আঁকতে পারে, তাহলে আমাদের যারা নর্মাল আছে তারা আঁকতে পারবে না কেন? এবং আমরা চাইছি, আমি চাইছি এবং স্যারও চাইছেন, আমরা চাইছি যে তারা ছবি আঁকুক এবং ছবি আঁকার মাধ্যমে সারা বিশ্বের কাছে তারা পরিচিতি হোক। তার জন্য আমাদের সুরেন্দ্রনন্দন ভারতীর তরফ থেকে একটা গাইডলাইন করা আছে, যেখানে প্রত্যেক বছর আমরা গগনানন্দ হয়, আমরা তো দেখছি, আমরা পরীক্ষা দিচ্ছি, একটা প্রাইজ দিচ্ছি, চলে আসছি, কিন্তু ওইখানে এক্সিবিশনে যে ছবিগুলো থাকবে, সেই এক্সিবিশন শুধু ওদের নয়, সারা বিশ্বের থেকে চলে যাচ্ছে, স্টুডেন্ট আসে, সারা বিশ্ব থেকে আর্টিস্টরা আসে, আসাম থেকে আসে, বিহার থেকে আসে, রাজস্থান থেকে আছে, মেঘালয় থেকে, যে মেঘালয় দূরে পাহাড়ে ওখানে, সেখান থেকে টিচার মানে শিল্পীরা আসে, তাদের ছবি ওখানে দেখা যায়। ওরা যে ছবিটা করছে এবং আসাম মেঘালয় যারা ছবি করছে, ওরা কিন্তু দেখলে তাদের কিন্তু আরও ভালো লাগবে, যে তারা কীভাবে ছবি আঁকছে, তাদের আরও উৎসাহ বাড়বে। আমি চাইছি যে আমরা সুরেন্দ্রনন্দন ভারতীর তরফ থেকে যে একটা এক্সিবিশন করছি, সেই এক্সিবিশনে আপনারা আসুন, দেখুন এবং পার্টিসিপেট করুন। স্যারও আছে, স্যারও আরও উদ্যোগ নিয়ে এটা করবে। আমি চাই যে স্পেশাল চাইল্ডদের একটা এক্সিবিশন করছি, দেখবেন, আপনারা যাবেন, গিয়ে দেখবেন স্পেশাল চাইল্ড এবং নর্মাল চাইল্ড এবং আদার্স যারা টিচার আছে, আমারও আছে, আদার্স যারা ছবি আঁকছে তাদের ছবি থাকবে। দেখবেন যে তাদের সঙ্গে একাগ্রতা, মানে তাদের সঙ্গে কারো কোনো মানে পুরো সবাই মিল, একই মঞ্চে একই জায়গায় আছে। এরকমভাবে আমি চাইছি যে তাদের প্রতিভাটা আরও মানে এইখানে সীমাবদ্ধ নয়, এই যে ছবি আঁকলো, স্যার প্রাইজ দিল, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিল, ওইটা না। আমি চাইছি এক্সিবিশনের মাধ্যমে এবং ওরা দেখুক, ওরা তো আমরা দেখছি ছবি, ওরা ছবি আঁকছে, কিন্তু ওদের ছবি দেখুক সাধারণ মানুষ, এবং যারা গ্রাম থেকে আসছে, যারা শহর থেকে আসছে, যারা বাইরের থেকে আসছে, বিদেশ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, একজন পাপিয়া ঘোষাল নাম করা একজন শিল্পী, তারও ছবি থাকে, সেই ছবিগুলো লন্ডন থেকে আসে, তারও ছবি থাকে, সেই ছবিগুলো দেখুক ওরা। তারা দেখলে কিন্তু তারা বুঝতে পারবে যে কীভাবে ছবি আঁকা হয়, কী মাধ্যমে ছবি আঁকা হয়।